দর্শক, চলতি বছর হচ্ছে চীন এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিক এবং চীন বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময়ের বছর। এ উপলক্ষে চীনের সাংহাইয়ের আন্তর্জাতিক বিষয়ক গবেষণা এবং বেইজিংয়ের আধুনিক চীন এবং বিশ্ব গবেষণালয় সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আমন্ত্রণে সম্প্রতি বাংলাদেশের এক যুব প্রতিনিধি দল চীন সফর করে এসেছেন, যাদের মধ্যে ছিলেন তরুণ শিক্ষক, উদীয়মান রাজনীতিবিদ, গবেষক এবং সাংবাদিকরা। এই সফরের মূল লক্ষ্য ছিল চীনের উদীয়মান তরুণ প্রজন্মের সাথে সরাসরি মতবিনিময় করা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, স্টার্টআপ সংস্কৃতি, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রযুক্তির ব্যবহার এবং সামাজিক উন্নয়নের নানা দিক নিয়ে অভিজ্ঞতার আদান প্রদান করা। প্রিয় দর্শক, এছাড়াও ভবিষ্যতে চীন বাংলাদেশ সম্পর্কের সম্ভাব্য দিক নির্দেশনা, পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র এবং দুই দেশের তরুণদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সংযোগ আরও গভীর কিভাবে করা যায় তা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক, আজকের গ্লোবাল ওয়াচের পর্বে আমরা জানব তরুণদের চোখে কেমন ছিল চীনের বাস্তবতা, প্রযুক্তি, সংস্কৃতি এবং সহযোগিতার বার্তা। সিজিটিএন বাংলা এবং আরটিভির যৌথ আয়োজনে গ্লোবাল ওয়াচে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে কথা বলবো যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে তরুণ চোখে চীনের আলো নিয়ে, পাওয়ার্ড বাই এল4 ফ্যাশন, এবং সঙ্গে আছি আমি মাসুক সিদ্দিক। প্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে ৬ জন বিশেষ অতিথি আছেন। তাদেরকে এক এক করে পরিচয় করিয়ে দেব এবং একই সাথে তাদের পরিচয় জানবো। শুরুতেই ডান দিকে যারা আছেন আপনাদের পরিচয় জানতে চাচ্ছি। আমি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। ফয়সাল আব্দুল্লাহ, আমি সিএমজি বাংলার ফিচার সম্পাদক হিসেবে কাজ করছি। মোহাম্মদ নুরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। অনেক ধন্যবাদ আপনাদেরকে। এবারে চলে যাচ্ছি আমরা বাম দিকে, আপনাদের পরিচয় জানতে চাই। আমি সাজ্জাদুল করিম, সহকারী অধ্যাপক, আইন বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান নাহিয়ান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল। আমি আসাদুল্লাহ আল গালিব, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক। অনেক ধন্যবাদ আপনাদেরকে। একই সাথে আমাদের সাথে যুক্ত হয়েছেন চীন থেকে, চীনের সাংহাই ইনস্টিটিউশন ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ অ্যান্ড সাউথ এশিয়ান স্টাডিজ সেন্টারের পরিচালক লিউ জং ই। এছাড়াও আমাদের মাঝে আছেন চীনের একাডেমি ফর কন্টেম্পোরারি চায়না অ্যান্ড দ্য ওয়ার্ল্ড স্টাডিজের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক মিস্টার ঝাং জিউ আন। আপনাদেরকেও স্বাগতম। Very welcome to our show. Would you please like to introduce yourself for the audience? Yeah, thank you, Prof. Liu. I'm Zhang Jiuan from Academy of Contemporary China and World Studies. I'm Liu Zuyi, the director of Center for Social Studies at Shanghai Institute for International Studies. And I'm also the Chinese director of the Center for China Studies at the University of Dhaka. বরাবরের মতোই আমাদের আজকের আয়োজনকে প্রাণবন্ত করার জন্য পুরো বাংলাদেশ থেকে উপস্থিত রয়েছে প্রায় অর্ধশত শিক্ষার্থী। সকলকে স্বাগতম আমাদের আজকের এই আয়োজনে। শুরুতেই আমরা যাচ্ছি অধ্যাপক মিস্টার লিউ জং ইর কাছে। ইন দ্য পাস্ট 2 years, the Shanghai Institutes for International Studies has invited several Bangladeshi delegates to visit China. Through field visit, dialogue and exchange, people from all walks of life in Bangladesh have gained a deep understanding of all aspects of China's social and economical development. What are the difference in the theme and itinerary design of Bangladeshi youth leaders' visit to China this year? Thank you very much. Islam alaikum. Good afternoon, my friends. It's my pleasure to see you again. Yes, the Shanghai Institute for International Studies and the Center for China Studies at DU have invited 4 groups of Bangladesh young delegations to visit China in the past 2 years, allowing Bangladesh youth to gain a deeper understanding of various aspects of China's social and economic development through on-site visits, dialogues, and exchanges. I think there are 2 main differences between this year's Bangladesh young leaders visit to China and last year's. One is that the visit location has chosen Guangzhou as the first stop. As we know, Guangzhou is the earliest place in China to implement reform and opening up. And Guangzhou, Hong Kong, Macau, Great Bay Area is also one of the most developed regions in China. I think the people of Bangladesh can also achieve the economic prosperity that the Chinese people can achieve through more than 40 years of struggle.
The second difference is that about half of the members this year are youth branches or student leaders of various political parties in Bangladesh. They are full of revolutionary passion, but lack experience in economic and social development and governance. As we know, construction is different from revolution. China's development from a poor and backward country to the initial realization of modernization today relies on the revolutionary spirit of ideas struggle, as well as very refined economic and social governance, political consultation, and social stability. I think all the members of the delegation have seen this and have carefully considered the development prospects of Bangladesh. থ্যাংক ইউ মিস্টার লিউ জং ই। প্রিয় দর্শক, চীন একটি বিশাল দেশ। আমরা যদি এক বছরও চিন্তা করি, এক বছরও কিন্তু পর্যাপ্ত নয় চীনের সংস্কৃতি এবং সৌন্দর্য দেখার জন্য। অতি সম্প্রতি বাংলাদেশ থেকে 10 জনের একটি প্রতিনিধি দল চীনকে দেখে এসেছেন। চলুন তাদের চোখে দেখে নেই ভিডিওর মাধ্যমে কি কি দেখে এলেন তারা। চীনের 3 মেগাসিটি কুয়াংচৌ, সাংহাই ও বেইজিংয়ে সফর শেষে 21 জুন রাতে বাংলাদেশে ফিরে আসেন দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক, গবেষণাকর্মী, শীর্ষ ছাত্র সংগঠনের নেতা ও সংবাদকর্মীদের সমন্বয়ে গঠিত 22 তরুণের একটি প্রতিনিধি দল। 11 জুন চীন সফরে যান তারা। 10 দিনের সফরে চীনের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন ও তরুণদের সঙ্গে মত বিনিময় থেকে শুরু করে নগর পরিকল্পনা কেন্দ্র, নান্দনিক স্থাপনা, জাদুঘর, কারখানা, সেবা প্রদানকারী সংস্থা, অত্যাধুনিক গ্রন্থাগার, সুউচ্চ ভবন এবং পরিশেষে মহাপ্রাচীর ঘুরে দেখেন তারা। সফরটির আয়োজন করেছে সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ। এই দলে ছিলেন কয়েকজন শিক্ষক, ছাত্রদল, ছাত্র শিবির ও এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মী, গবেষক এবং সাংবাদিক সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা। 10 দিনে কেমন দেখলেন চীন? মতবিনিময় সভার পাশাপাশি সিএমজি বাংলাকেও প্রতিনিধিরা জানিয়েছেন তাদের নতুন করে চীন আবিষ্কারের কথা। এখানে আমরা মূলত এসেছি আসলেও নলেজ শেয়ারিংয়ের জন্য, নলেজ ট্রান্সফারের জন্য। তো আমরা আসলেও প্রথমে গুয়াংজোর একটা ইউনিভার্সিটিতে কিছু সেমিনারের মাধ্যমে আমরা আমাদের থটস, ভিউ এগুলো আমরা এক্সচেঞ্জ করেছি, সাংহাইও করেছি এবং বেইজিংয়েও আমরা এটা করব। সফরের প্রথম 3 দিন প্রতিনিধিরা ঘুরে দেখেন কুয়াংতং প্রদেশের কুয়াংচৌ সিটি। কুয়াংচৌর নয়নাভিরাম শামিয়ান দ্বীপে থাকা চীনের বিখ্যাত অভিজাত 5 তারকা মানের হোয়াইট সোয়ান হোটেল পরিদর্শনের পরদিন সবাই যান কুয়াংচৌতে থাকা মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম আকর্ষণ হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে। 1300 বছর আগে থাং রাজবংশের শাসনামলে এই সাহাবী চীনে এসে প্রথম ইসলামের বাণী পৌঁছে দেন। এই সমাধি ও আশপাশের স্নিগ্ধ প্রকৃতি পরিদর্শনের সময় এখানে আসা চীনের অন্যান্য বাংলাদেশিদের সঙ্গেও কথা হয় প্রতিনিধিদের। আমরা যারা, বিশেষ করে আমি অ্যাজ এ প্র্যাকটিসিং মুসলিম, আসার আগে একটু ভয়ে ছিলাম যে এখানে হালাল ফুড পাবো কিনা এবং আমাদের যে ধর্মীয় রিচুয়াল চর্চা এগুলো, ইবাদতগুলো ঠিকঠাক করতে পারবো কিনা। তো এখানে এসে আসলে সংখ্যাগুলো খুব কেটে গেছে এবং খুব আনন্দের সাথে বলতে হয় যে এখানে সব জায়গায় হালাল ফুড অ্যাভেলেবল এবং এত মজা, খাবারগুলো এত টেস্টি, আসলেই নতুন একটা অভিজ্ঞতা আমাদেরকে দিয়েছে। একই দিন প্রতিনিধিরা অংশ নেন কুয়াংচৌর গণমাধ্যম আউটলুক নিউ এরা ম্যাগাজিনের অফিস। সেখানে ম্যাগাজিনের সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তারা। এরপর কুয়াংচৌ থেকে সাংহাইতে গিয়ে সেখানকার প্রাণবন্ত সফরে প্রথম দিন সবাই ঘুরে দেখেন কুবেই সিভিক সেন্টার। পরিদর্শনের সময় নগর পরিকল্পনা প্রদর্শনী কেন্দ্রের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন বাংলাদেশের তরুণ প্রতিনিধিরা। এক ঝলকে দেখে নেন সুবিশাল ডিসপ্লেতে 17,000 বর্গ কিলোমিটার জুড়ে থাকা সাংহাইয়ের দীর্ঘ 6,500 বছরের ইতিহাস। ইয়াংজি নদীর অববাহিকায় পরিবেশ ও প্রতিবেশকে সঙ্গী করে সাংহাইয়ের এগিয়ে চলার নানা পরিকল্পনার সঙ্গে
বাংলাদেশি তরুণ প্রতিনিধি দলকে পরিচয় করিয়ে দেন গাইড। বেইজিং পর্বে এসে প্রতিনিধিরা মি ইউন ডিস্ট্রিক্টের বিএআইসি নিউ এনার্জি সুপার ফ্যাক্টরিতে চোখের সামনেই দেখতে পান অত্যাধুনিক চীনের সুদিকাগার। সুবিশাল কমলা রঙের রোবোটিক বাহু কি করে চটজলদি আস্ত বৈদ্যুতিক গাড়ি তৈরি করে ফেলছে তা দেখে চমৎকৃত হন তারা। সেই সঙ্গে তরুণ চোখে এড়িয়ে যায়নি চীনের পরিচ্ছন্নতা, বিশেষ করে রাস্তার মোড়ে মোড়ে ও সড়ক দ্বীপগুলোয় ফুলের সমারোহ দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন সবাই। So it is a very clean city, Shanghai, especially Shanghai and Guangzhou also. বেইজিং পর্বে আকর্ষণীয় আয়োজনের মধ্যে ছিল জাতীয় জাদুঘর, ফরবিডেন সিটি ও গ্রেট ওয়াল পরিদর্শন। জাদুঘরে প্রাচীন চীনের শত শত প্রত্নতাত্ত্বিক আবিষ্কার দেখে প্রতিনিধিরা বুঝতে পারেন চীন শুধু এআই বা রোবটেই পারদর্শী নয়, হাজার বছরের ঐতিহ্যকে সযত্নে আগলে রাখতেও দারুণ সচেষ্ট। গুয়াংজুতে আমাদের প্রথম দিন যেদিন ভিজিট করা হলো ওই দিনও আমরা বিভিন্ন ধরনের কালচার বা ওদের যে চাইনিজ ইথনিক কালচারের যে ট্রেডিশনাল অ্যাটায়ার থেকে শুরু করে সব কিছু এক্সপ্লোর করেছি। মোটামুটি সব কিছুই ভালো লেগেছে। বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নিয়মিত সংবাদ সম্মেলন কিভাবে অনুষ্ঠিত হয় সেটাও সরাসরি দেখেন প্রতিনিধিরা। সমাপনী অনুষ্ঠানে তারা তুলে ধরেন তাদের চীন দর্শন ও অনুভূতির কথা। চমৎকার, চীনে যেন এক টুকরো বাংলাদেশ, তাই না? আমরা দেখে ফেললাম। নাও লেটস গো টু মিস্টার চাং জিওয়ান। Mr. Chang Ji-wan, the Academy of Contemporary China and the World Studies is one of the organizers of Bangladesh Youth Leaders' Visit to China. At the closing ceremony held by the China Foreign Languages Publishing Administration on June 20, how did the Chinese and Bangladeshi sides evaluate this visit? Yes, it's really our pleasure to be the organizer of this field trip in Beijing. And at the closing ceremony, our Bangladesh friends are very happy about the arrangement, the agenda we have in the 3 days in Beijing. And I think they that the Blue Hall, I mean the regular press conference of Ministry of Foreign Affairs and the BAIC Super Factory are the most memorable stops for the delegation members. Thank you so much. Would you like to elaborate more? Yes. I still remember that at the press conference room that the colleagues from Bangladesh keep asking me questions about the regular press conference of Ministry of Affairs. For instance, they asked about how often is it held and how the press release section being organized. I think that they are quite interested in how the press conference works and what does it mean for China's interactions with the world. And actually, at the closing ceremony, I mean during the discussion, our Bangladesh friends share their experiences regarding the visit to BAIC, the super factory. I think that the electric vehicles that produced jointly by Chinese car makers and leading ICT brand Huawei are symbol of China's new quality productive force. I think the Chinese high-quality EVs indicates that China's manufacturing sector's developing process from follower to pace setter and from green to greener. Thank you. প্রিয় দর্শক, আমরা চীনা অতিথিদের কাছ থেকে আমাদের এবারের প্রতিনিধি দল সম্পর্কে ধারণা পেয়েছি। এবারে আমরা বাংলাদেশি প্রতিনিধিদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা শুনব। শুরুতেই আমরা চলে যাচ্ছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাজ্জাদুল করিমের কাছে। সাজ্জাদুল করিম, আপনার কাছে জানতে চাইবো, এবারে কি আপনার চীনে প্রথম সফর? হ্যাঁ, এটাই আমার চীনের প্রথম সফর ছিল। আচ্ছা, এই 10 দিনে কেমন দেখলেন? চীন সফর করার পরে যে অভিজ্ঞতা আসলে মনে হয়েছে সেটা 10 দিন না, আমরা অনেক বছর ধরেই চীনকে এক্সপ্লোর করেছি, এটাই মনে হয়েছে। আর চীনের পজিটিভ যে সাইডগুলো, পজিটিভ যে বিষয়গুলো, সেগুলো বলতে গেলে আসলে অনেক লম্বা লিস্ট হবে। বিশেষ করে আমি যদি বলি তাদের তথ্য প্রযুক্তি ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট,
তারপরে তাদের শিক্ষা খাতে টেকনোলজির প্রয়োগ, সরাসরি ডিজিটালাইজেশন শিক্ষা খাতগুলো, এই বিষয়গুলো আমাকে খুব বেশি প্রভাবিত করেছে চীন সম্পর্কে। আর বিশেষ করে তাদের হসপিটালিটি, এটাও চোখে পড়ার মতোই ছিল। প্রথম দিন এয়ারপোর্ট থেকে হোটেলে যাই, যেহেতু প্রথমবার চীন সফর করেছি, স্বাভাবিকভাবেই আমাদের অনেকগুলো বিষয় না জানা ছিল, অজানা ছিল। পরে আমরা যেখানেই যাকেই জিজ্ঞেস করেছি যে কোনো বিষয়ে, সে পথচারী হলেও সে আমাদেরকে খুব কোরিয়ালি এবং খুব আন্তরিকতার সহকারেই আমাদেরকে সহযোগিতা করেছিল। এরপরে আমরা ওনাদের যে গাড়ির ফ্যাক্টরি ভিজিট করেছি। এখানে যে বিষয়টা আমাকে খুব বেশি প্রভাবিত করেছে সেটা হচ্ছে তাদের প্রযুক্তিকে তারা কিভাবে কাজে লাগাচ্ছে সে বিষয়টা। একটা গাড়ি তারা প্রডিউস করছে উইদিন 20 আওয়ার্স, একবারে গাড়ির ফ্রম ভেরি বিগিনিং টু দ্য ফিনিশিং অফ দ্য কার দ্য টেক অনলি 20 আওয়ার্স। খুবই চমৎকার। বিশেষ করে আমি দেখেছি সেখানে রোবোটিক্স বিদ্যার কি প্রয়োগ। আমি খেয়াল করছিলাম যে এরিয়া আমরা ভিজিট করেছি পুরো গাড়ির কারখানায়, সেখানে যদি ব্যক্তি পার্সন হিসেবে এঙ্গেজ থাকতে হয় তাহলে মিনিমাম 5 থেকে বা 8 থেকে 10 হাজার শ্রমিক অ্যাক্টিভলি কাজ করতে হতো, বা অ্যাক্টিভলি 8 থেকে 10 হাজার মানুষকে কাজ করতে হতো। কিন্তু রোবটের সাহায্যে তারা সেখানে সর্বোচ্চ আমার কাছে মনে হয় 100 থেকে 200 মানুষ এঙ্গেজ করেছে। তার মানে রোবটগুলোকে এত নিখুঁতভাবে তারা ডিরেকশন দিচ্ছে, গাইড করছে রোবটগুলো, গাড়ির কালারিং করা থেকে শুরু করে পার্টসগুলো যেখানে সেট আপ করা সেখানে সেট আপ করা, এভরিথিং খুব নিখুঁতভাবে তারা করছে। এবং এভাবেই তারা 20 ঘন্টায় প্রতি 20 ঘন্টা একটা গাড়ি প্রডিউস করছে। এটা আরেকটা বিষয় আমার এই কারখানাতে আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে যে কয়েকজন বা যে বললাম যে 100 বা 200 মানুষকে আমরা দেখেছি কাজ করতে, তাদের মধ্যে এই 100-200 মানুষ অলমোস্ট সবাই ছিল ইয়াং মানে আমার কাছে মনে হয়েছে সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে আমিও পড়াচ্ছি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে। আমি যেটা সবসময় বলি, শিক্ষাটা ক্লাসরুমের বাইরেও যদি আমি যে ক্লাসরুমে যে পড়াগুলো পড়াচ্ছি সেগুলোর অ্যাপ্লাইড নলেজ যদি তুমি ক্লাসরুমের বাইরে পাও তখন তোমার শিক্ষাটা এফেক্টিভ বেশি হয়। আমার কাছে মনে হয়েছে চীনে ওনারা এই বিষয়টা খুব ভালোভাবে প্র্যাকটিস করছে। এবং সত্যি এটা একটা সুন্দর ব্যাপার। এবং আপনার কাছে জানতে চাইবো যে শিক্ষার্থীরা পড়াশোনা করছে এবং একই সাথে প্রায়োগিক জ্ঞান বা প্র্যাকটিক্যাল জায়গাতেও তারা কাজ করছে, এই বিষয়টা আসলে বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে আপনার কেমন লাগে, যে আমাদেরও কি সেই দিকে যাওয়া উচিত? অ্যাবসলিউটলি, এটাই তো বললাম যে আসলে শিক্ষাটা তখনই ইফেক্টিভ বেশি হয় যখন আমি থিওরিটিক্যাল নলেজ, প্র্যাকটিক্যাল নলেজ দুটোর সাথে সমন্বয় করেই আমি যখন শেখাতে পারি আমার স্টুডেন্টদেরকে। জি, চীনে আমি সেটা সরাসরি দেখেছি যে তাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে যে স্টুডেন্টগুলো পড়াশোনা করছে তাদেরকে কিভাবে ফ্যাক্টরিতে এনে সরাসরি গাড়ির ম্যানুফ্যাকচারিং প্রসেসে তাদেরকে এঙ্গেজ করাচ্ছে, প্র্যাকটিক্যাল ক্লাসের মতোই তারা শেখাচ্ছে একবারে। তার মানে হাতে কলমে পাশাপাশি প্র্যাকটিক্যালি তারা শিখাচ্ছে। আমরা চলে যাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমানের কাছে। ভাইয়া, আমরা ভিডিওতে যেমনটা দেখছিলাম যে চীন সফরের আগে আপনি বিভিন্ন রকমের দুশ্চিন্তা করছিলেন যে কোথায় যাব, কি খাবো, তাদের ব্যবহার কেমন হবে, নামাজ পড়ার জায়গা পাবো কিনা। যাওয়ার পরে আপনি আসলে মূল বিষয়টা কি দেখলেন, কি ঘটলো শুনতে চাই। আসলে চীন সফরটা আমরা শুধুমাত্র তাদের উন্নতি, শিক্ষা, প্রযুক্তি এই দৃষ্টিকোণ থেকে আমি দেখার চেষ্টা করিনি, আরও কিছু দৃষ্টিভঙ্গি নিয়ে সেখানে গিয়েছিলাম। এবং পশ্চিমের চোখে আমরা চীনকে যেভাবে এতদিন জেনেছি, দেখেছি, সেখানে গিয়ে আসলে অভিজ্ঞতার একটা পরিবর্তনই হয়েছে। ভিডিওতে যেভাবে আপনারা দেখতেছিলেন যে আসলে আমি খুব দুশ্চিন্তায় ছিলাম যে আসলে সেখানে গিয়ে নামাজটা ঠিকমতো পড়তে পারবো কিনা এবং হালাল খাবারটা ঠিকভাবে পাবো কিনা। তো এই ক্ষেত্রে আমাদের যারা টিমের ওইখানে হোস্ট ছিল তারা খুবই আন্তরিক ছিল। এবং খুব অবাক করা বিষয় হলো, প্রথম দিন আমরা যেই হোটেলে উঠি, ইজল্যান্ড হোটেল, তারা সেইখানে আলাদা করে শেফ ভাড়া করে নিয়ে আসে শুধুমাত্র আমাদের জন্য হালাল খাবার তৈরি করার জন্য। তো এটা আসলে অত্যন্ত আন্তরিকতার বহিঃপ্রকাশ ছিল। একই সাথে আমরা যখন বিভিন্ন সময় হোটেলগুলোতে যেতাম, তো আমরা সাথে করে জায়নামাজ ক্যারি করেছি, বিশেষ করে যারা নামাজ আদায় করি। তো আমরা যখন তাদেরকে বলতাম যে আমাদের নামাজ আদায় করার জন্য একটু জায়গা ব্যবস্থা করে দাও, আমরা দেখতাম তাদের কাছে রিজার্ভ জায়নামাজ আছে, ওইখান থেকে তারা জায়নামাজ বের করে কেবলা ঠিক করে আমাদেরকে ওইখানে বিছিয়ে দিয়ে তারপর বলতো যে তুমি তোমার নামাজটা আদায় করে নাও। তো এই যে আন্তরিকতার বহিঃপ্রকাশ, এবং একই সাথে হালাল খাবার 3 বেলায় আমাদেরকে হালাল খাবার প্রোভাইড করেছে। এবং বারবার তারা বলে দিত যে সবগুলো খাবার হালাল, শুধু তোমাদের জন্য এগুলো আলাদা করে ব্যবস্থা করা। এটা আসলেই তাদের আন্তরিকতার বহিঃপ্রকাশ ছিল, এবং যেটা আমরা শুরুতে ভাবিনি। একই সাথে যখন আমরা বিভিন্ন স্টেশনে ছিলাম, আমরা বাইরে ছিলাম, তখন আমাদের নামাজের সময় হয়েছে। ঠিক তখন আমরা কখনো রাস্তার পাশে, কখনো এয়ারপোর্টে আমরা ওপেন স্পেসে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়েছি। তো আমরা একটু আতঙ্কগ্রস্ত ছিলাম যে ওইখানে যারা প্রশাসনে ছিল বা যারা এখানকার সিটিজেনরা রয়েছে তারা এটাকে ইন্টারফেয়ার করে কিনা বা একটু খারাপ চোখে দেখে কিনা। তো আমরা দেখলাম যে তারা এখানে খুবই হেল্পফুল, এবং তারা এখানে আমাদের সাথে কোনো ধরনের ঝামেলা এখানে করছে না, এবং তারা খুবই আন্তরিক এই বিষয়গুলোতে।
তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং একই সাথে তাদের আমরা যেটা জানতাম যে চীনের 800 মিলিয়ন মানুষকে যেভাবে তারা দরিদ্রের খাত থেকে তারা তুলে এনে এখন চীনে 1%-এরও কম দারিদ্র্যসীমা। আপনারা জানেন একটা সময় ইউনিভার্সিটিগুলো থেকে যখন তারা 80% লোক বের হইতো বেকার, এবং তারা তাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের কারণে এখন তারা স্কিল বেসড এডুকেশন সিস্টেমে ঢোকার কারণে 80%-এর চেয়ে বেশি শিক্ষার্থী তারা পড়াশোনা শেষ করার সাথে সাথেই তাদের কর্মজীবনে ঢুকে যেতে পারছে এবং খুব সফলভাবে স্মার্ট স্যালারিতে তারা কাজ করতে পারছে, যেটা সত্যি অসাধারণ। দারুণ দারুণ অভিব্যক্তি নিয়ে আপনি আসলে বাংলাদেশে এসেছেন এবং খুবই সুন্দর সুন্দর অভিব্যক্তি নিয়ে আসলে যেসব শিক্ষার্থীরা আছে তারাও অপেক্ষা করছে আপনাদের কাছ থেকে জানার জন্য। আপনাদের মধ্যে কেউ কোনো প্রশ্ন করতে চান? আমাদের আজকের অতিথিদের একজন হাত তুলেছেন। আমি মোহাম্মদ ফয়সাল হোসেন, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার প্রশ্ন আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া ভাইয়ের কাছে। ভবিষ্যতে চীন বাংলাদেশ সম্পর্ক কেমন হওয়া উচিত, এবং তিনিও নিজেও যেহেতু একজন অর্থনীতি ছাত্র, চীনের যে এই অর্থনীতির অগ্রগতি, সেই অগ্রগতি বাংলাদেশে অর্জন করতে কি কি পদক্ষেপ নেওয়া উচিত, বিশেষ করে তরুণদের কোন কোন খাতে জোর দেওয়া উচিত বলে তিনি মনে করেন? আর কেউ, যে কোনো একজন? হ্যাঁ, আরো একজন প্রশ্ন করতে চাই। আমরা নিশ্চয়ই আপনার প্রশ্নেও যাব, তার আগে ইয়াহিয়া ভাইয়া নিশ্চয়ই উত্তর দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই সুন্দর, খুব চমৎকার প্রশ্ন। আমি বেসিকলি চায়না সফর করে এই বিষয় নিয়েই কথা বলছিলাম। আমাদের যে ডেলিগেশন টিমে আমরা যারা ছিলাম, আমরা নিজেদের মধ্যে এই বিষয় নিয়ে আলাপ করেছিলাম যে চায়না 78-এ তাদের রিফরমেশনের পরে খুব র্যাপিডলি যে গ্রো করলো, এভাবে যে ডেভেলপ করলো। সো এটা কিন্তু একটা নেশনের 40 to 45 ইয়ার্স খুব বেশি বছর ছিল না, কিন্তু বেশি বছর না। তো আমরা কেন পারছি না, বা আমাদের লেকিংসটা কোথায়? অ্যাট দ্য সেম টাইম আমাদের এডুকেশন পলিসিটা, এডুকেশন কারিকুলামগুলো কীরকম হলে আরও ভালো হতো। সো আমি মনে করি এক্ষেত্রে অন্যদের সাথে আমার দ্বিমত থাকতেও পারে, এটা আমার খুবই পার্সোনাল অপিনিয়ন। সেটি হচ্ছে আমাদের মনে হয় একটু কারিগরি শিক্ষাতে একটু খুব জোর দেওয়া উচিত আমাদের মধ্যে। আমি চায়নাতে গিয়ে যেটা আমি লক্ষ্য করেছি, তারা খুব স্কিল্ড লেবার, তারা খুব বেশি, তাদের পড়ালেখার মান খুবই ভালো। এবং আমরা আমাদের আমি ভেরি সরি টু সে, আমরা বাংলাদেশি যদি দেখি, আমরা অনেক ইউনিভার্সিটি দেখি, আমরা ইউনিভার্সিটিতে আমরা সেই পরিমাণ ইউনিভার্সিটি স্টুডেন্টগুলোকে আমরা কিন্তু এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারছি না, তাদের জন্য এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের সেই ব্যবস্থা আমরা করতে পারছি না, হুইচ ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং। বাট অ্যাট দ্য সেম টাইম যদি আমরা এই ধরনের যদি যেটা আপনারা বলেন ভোকেশনাল শিক্ষা ব্যবস্থা বা কারিগরি শিক্ষা ব্যবস্থা যদি আমরা খুব জোর দিই, আমার মনে হয় এটা বাংলাদেশের আমাদের যে হিউজ পপুলেশনটা হিউজ একটা রিসোর্সে পরিণত হবে। আমার মনে হয় এইদিকে আমাদের সবচেয়ে বেশি লক্ষ্য রাখা উচিত আর কি। চমৎকার সুন্দরভাবে উত্তর দিয়েছেন ইয়াহিয়া ভাই। আরো একজন প্রশ্ন করতে চাচ্ছিলেন। আমি সামিহা সাবরিন। আমার প্রশ্ন সাজ্জাদুল করিম স্যারের কাছে, যে বাংলাদেশের ভিশন 2041 বাস্তবায়নে তরুণদের চীন সফর কিভাবে আরো প্রস্তুত করে তুলতে পারে আমাদের সবাইকে? তরুণ প্রজন্মকে তারা কিভাবে কাজে লাগাচ্ছে, ওনাদের বেকারত্বের হার কীরকম, ওনাদের বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটগুলো কীভাবে তৈরি করে, বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারা কোন কোন সেক্টরে এঙ্গেজড হচ্ছে, এই বিষয়গুলো আমি খেয়াল করার চেষ্টা করছিলাম। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা আমাদের স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, 4 বছর মেয়াদি অনার্স ডিগ্রি দিচ্ছি, কিছু কিছু ডিপার্টমেন্ট 5 বছর মেয়াদি অনার্স ডিগ্রি দিচ্ছি, এরপরে মাস্টার্স করছে। এরপরে আবার দীর্ঘ সময় পরে তাকে অনার্স মাস্টার শেষ করার পরে চাকরির জন্য, প্রচলিত চাকরির জন্য প্রিপারেশন নিতে হয়। জটিল প্রক্রিয়ার মধ্যে আমাদের সিস্টেমটা আমরা দাঁড় করিয়েছি। কিন্তু ওখানে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগেই ওনাদের ক্যাম্পাসে থাকা অবস্থায় অনেকটা চাকরি সিকিউর হয়ে যায়। দ্যাট মিনস যারা এন্টারপ্রেনিয়র যারা আছে বা যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি যারা আছে চীনে, ওনাদের স্টেক হোল্ডার যারা, প্রতিনিধি যারা, তারা ক্যাম্পাসেই প্রফেসরদেরকে আহ্বান করে যে আপনাদের এই সেক্টরে গ্র্যাজুয়েট সংখ্যা কীরকম, তাদের আমার ফ্যাক্টরিতে, আমার ইন্ডাস্ট্রিতে তাদের ইনভলভ করার প্রয়োজন, আপনি আমাদেরকে কোঅপারেট করেন। তার মানে অনার্স কমপ্লিট করার আগেই একটা স্টুডেন্ট সম্পর্কে টোটাল তথ্য ওই কোম্পানির স্টেক হোল্ডারের কাছে, প্রতিনিধির কাছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই পৌঁছায় দিচ্ছে। পরে অনার্স শেষ হচ্ছে, পরে ওনারা সেই ভাইবা নিয়ে ক্যাম্পাসে ইন্টারভিউ নিয়ে ক্যাম্পাস শেষ করার আগেই অনেকটা তার জব সিকিউরড হয়ে যাচ্ছে। জব বলতে আমাদের এখানে আমি যেটা দেখেছি বা আমাদের যেটা প্র্যাকটিস সেটা হচ্ছে আমরা জব, কিছু ট্রেডিশনাল জব আমরা আমাদের তরুণদেরকে ইনভলভ করছি ট্রেডিশনাল জবে। যেমন আমি যদি বলি বিসিএস এর কথা বলি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, যেটা এই যে ট্রেডিশনাল ওয়েতে আমরা নিয়োগ দিচ্ছি, ট্রেডিশনাল ওয়েতে পরীক্ষা হচ্ছে, একটা এই গদবাঁধা স্টাইলেই চলতেছে। কোনো ক্রিয়েটিভিটি আমার কাছে মনে হয় না এই পরীক্ষার মধ্য দিয়ে হচ্ছে।
তৈরি হচ্ছে, প্লাস তরুণদেরকে যে ইয়াং একটা ফোর্স শক্তি, তাদেরকে আমরা আসলে প্রোডাক্টিভ ওতে ইউজ করতে পারছি না আমার কাছে মনে হয়। আমাদের ট্রেডিশনাল যে মেকানিজমটা আছে সেই মেকানিজমে, কিন্তু ওনারা কি করে, ওনারা যে বিষয়ে দক্ষ সেক্টর ভিত্তিক লোক নিয়োগ দিচ্ছে। ধরেন একজন ছেলে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে, তার সিভিল ইঞ্জিনিয়ারিং জন্য অবারিত সেক্টর আছে, সে কাজ করবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। একজন ছেলে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করেছে, সে আর্কিটেকচার নিয়েই কাজ করবে। আর আমার এখানে তো মিক্স, যে মেডিকেল থেকে পড়াশোনা করেছে সেও বিসিএস দিচ্ছে, যে বুয়েট থেকে পড়াশোনা করেছে সেও বিসিএস দিচ্ছে। একটা জগাকে চুরিমার্কা সিস্টেম আমাদের এখানে। আমার মনে হয় আমাদের গ্রাজুয়েটগুলোকে, বিশেষ করে আমি তরুণ গ্রাজুয়েট যারা আছে তাদেরকে এই বিষয়ে চীনের যে সিস্টেম, এই সিস্টেমটা আমাদের দেশে অ্যাপ্লাই করতে পারি। সেক্ষেত্রে দু দেশের জন্যই ভবিষ্যতে ইকোনমিক্যালি, কালচারালি সব দিক দিয়ে লাভবান হবে। অনেক ধন্যবাদ সাজ্জাদুল করিম ভাই। এবার আমরা নিয়ে নেব একটি ছোট্ট বিরতি, আবারও ফিরবো আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, তরুণের চোখে চীনের আলো, এই স্লোগান নিয়ে আমাদের আজকের আয়োজন চলছে গ্লোবাল ওয়াচ। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও ফিরে এলাম আমাদের আজকের গ্লোবাল ওয়াচে, পাওয়ার্ড বাই এল4 ফ্যাশন। সঙ্গে আছি আমি মাসুক সিদ্দিক এবং চলে যাচ্ছি আমাদের মূল আয়োজনে। ফয়সাল আব্দুল্লাহ ভাইয়ের কাছে যেতে চাই এবার। ফয়সাল আব্দুল্লাহ ভাই, আপনি একজন সাংবাদিক হিসেবে চীনের তরুণ নেতৃত্ব এবং সাংস্কৃতিক কাঠামো প্রত্যক্ষ করেছেন। এই অভিজ্ঞতায় বাংলাদেশি গণমাধ্যম এবং সাংবাদিকতায় কি ধরনের নতুন দৃষ্টি যোগ হয়েছে বলে আপনার মনে করেন? চীনের যে গণমাধ্যমে বেশি চর্চাটা হয় সেটা হচ্ছে, সবচেয়ে বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে ডেভেলপমেন্ট জার্নালিজম। আমার মনে হয়েছে যে এটাই সবচেয়ে জরুরি ছিল। জানি যে শুনেছি গত 4 দশকে চীনের যেই উন্নয়ন অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রায় কিন্তু মিডিয়ার তো অবশ্যই একটা ভূমিকা থাকবেই। সো সেই ক্ষেত্রে এই ডেভেলপমেন্ট জার্নালিজমটাই আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি ইন্সপায়ারিং। চীনের এটা হচ্ছে স্টেট ওন্ড মিডিয়া। এখন স্টেটটা আবার কি নিয়ে সেটা একটু ধারণা দিই। চীনের কিন্তু একটা চীনের যে সরকারি দল সেটাকে বলে হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ চায়না, সিপিসি হচ্ছে চীনের সরকার। এরপর সিপিসির আবার একটা ইউথ উইং আছে, সেটা হচ্ছে CYLC, কমিউনিস্ট ইউথ লিগ অফ চায়না। তো ইন্টারেস্টিং ব্যাপারটা হলো যে সিপিসির টোটাল মেম্বার হচ্ছে প্রায় 10 কোটির উপরে, এবং যে ইউথ পোর্শনটা আছে সিপিসির ইউথ লিগ অফ চায়না, সেখানে সদস্য সংখ্যা আছে 7.5 কোটিরও বেশি। এবং প্রতি বছর সিপিসিতে যে রিক্রুটমেন্টটা হয়, সেই রিক্রুটমেন্টটা হয় সেই ইউথ লিগ থেকে, CYLC থেকে, এবং 80% 80% হচ্ছে সবাই তরুণ। তার মানে হচ্ছে চীনের গণমাধ্যম আসলে তারুণ্যেরই একটা শক্তি, এবং সবার মিডিয়া। হ্যাঁ, স্টেট ওন্ড মানে যে একদম খুব বেশি একদম স্টেট কন্ট্রোল, বিষয়টা ওইরকম না। এটা চীনের মিডিয়ার সঙ্গে যদি আপনাদের প্রতিনিয়ত যোগাযোগটা হয়, আপনারা যদি পড়েন খবরের প্যাটার্ন, উপস্থাপনার প্যাটার্ন, তাহলে এই ধারণাটা আরও স্ট্রং হবে আমি মনে করি। এখন আমাদের অনেকের আবার অনেক দেশেরই আমরা নিউজের সোর্স হিসেবে ওয়েস্টার্ন মিডিয়াকে একটু ফলো করি, যে সূত্র হিসেবে আমরা হয়তো অনেক ওয়েস্টার্ন মিডিয়াগুলোকেই বেশি বলতে পছন্দ করি যে হ্যাঁ এই নিউজটা বিবিসিতে এসেছে, CNN এসেছে, এরকম। তা হোয়াই নট চায়না ডেইলি, হ্যাঁ হোয়াই নট CGTN? চায়না ডেইলির অথেন্টিসিটি বা আমরা কি একটা মিডিয়াকে আরেকটা মিডিয়ার চেয়ে বেশি অথেন্টিক বলবো কি না, সেটাও যাচাই করা, সেটাও ফিল করা খুব সহজ আমি মনে করি। যেমন চায়না ডেইলির জবাবদিহির জায়গাটা কিন্তু বিশাল। কারণ কি? কারণ হচ্ছে যে চীনের মিডিয়া স্টেট ওন্ড, কোনো কিন্তু বিজনেসম্যানদের ওন্ড না, এটা কিন্তু কোনো ব্যবসায়ীদের হাতে নেই চীনের মিডিয়া। হ্যাঁ, তো অথেন্টিসিটির জায়গাটা এবং জবাবদিহির জায়গাটা অনেক বেশি স্ট্রং। তো এই জায়গা থেকে মানে চীনের নিউজ বা মিডিয়ার নিউজ, এদিক দিয়ে আমরা মনে করি যে নির্ভরযোগ্য বেশি, আমি মনে করি। এক্ষেত্রে আমি মনে করি যে আমাদের মিডিয়া যে জিনিসগুলো নিতে পারে এখন প্রাথমিকভাবে আমরা ফলো করতে পারি, সেটা হচ্ছে চীনের ডেভেলপমেন্ট জার্নালিজমের যে পার্টগুলো আছে, ইকোনমির নিউজ, বিজনেস, প্রযুক্তি, তারপর এডুকেশন, হেলথ, এসব দিক দিয়ে অনেক স্ট্রং চায়না মিডিয়ার প্রেজেন্টেশন, তাদের ফুটেজ, তাদের কন্টেন্ট, এবং যে বিভিন্ন সময় যে আপডেট হয়। আপনারা কেউ চায়না ডেইলি পড়েন কিনা? কারণ আমাদের যে সাংহাইতে গিয়েছিলাম সেখানে এক প্রফেসর আমাদেরকে রিকমেন্ড করেছেন যে চীনকে জানতে হলে আগে তো যাওয়ার তো কোনো বিকল্প নেই, দেখতেই হবে, কিন্তু প্রাথমিক ধারণার জন্য আপনাকে চীনের মিডিয়া একটু ফলো করতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে সিসিটিভি রেগুলার আপডেট দেয়, এবং প্রচুর আমরা সেখানে ভিডিও পাই। সিসিটিভি চ্যানেল আছে ইউটিউবে। আবার আমাদের CMG বাংলার মধ্যে কিন্তু অনেক আমরা চীনের প্রতিদিন আপডেট দিই, খবর দিই, ব্যবসার খবর দিই, বিদেশি ব্যবসায়ী স্টুডেন্টদের জন্য কি সুবিধা আসছে,
ব্যবসায়ের জন্য নতুন কি সুযোগ দিচ্ছে চীন, কাকে কাকে ভিসা ফ্রি পলিসি দিচ্ছে, এরকম অনেক নিউজ আছে যেটা আসলে এখন ওয়েস্টার্ন মিডিয়া সেগুলো পাওয়া যাবে না। চীনের গণমাধ্যমের আরেকটা বিষয় আমি বলবো, আমাদের যেমন একটা প্যাটার্ন আছে, আমাদের রাজনৈতিক কোনো একটা দ্বন্দ্ব বা কোনো একটা আমরা একটু ভাইরাল হওয়ার চেষ্টা করি, এটা টোটালি চীনের মিডিয়ার মধ্যে প্র্যাকটিসটা আসলে নেই। সেখানে যেটা পাঠকের পড়া উচিত, পাঠক সেন্ট্রিক মিডিয়া, এবং পাঠকের যেটা চীনের গণমাধ্যম যেটা মনে করবে যে হ্যাঁ এখানে এই জিনিসগুলোও খুব ইম্পর্টেন্ট, যেটা সত্যিকারের অর্থেই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কোনো চটকদার শিরোনাম দিয়ে একটা অহেতুক নিউজ পড়িয়ে তাদের কোটি কোটি পাঠকের কিন্তু আসলে সময় নষ্ট করবে না চীনা মিডিয়া। এই একটা এথিক্যাল গ্রাউন্ড কিন্তু বেশ স্ট্রং মিডিয়া। আমার মনে হয় যে এই প্র্যাকটিসটাও আমরা যদি একটু ধীরে ধীরে ইনকর্পোরেট করতে পারি, তাহলে আমাদের পাঠক নিয়ে আমাদের যে ধারণা সেটাও বদলে যাবে কিছুটা। অনেক ধন্যবাদ ফয়সাল আব্দুল্লাহ, ভীষণ গঠনমূলক এবং বেশ কয়েকটি দিক আপনি দেখিয়েছেন যেগুলো আসলে আমাদেরকে অনুপ্রাণিত করবে, এবং এই অনুযায়ী যদি আমরা চলতে পারি আমাদের আসলে একটা পরিবর্তন বা কি বলবো যে উত্থান যেটা বলে সেটা হওয়া সম্ভব। এবার আমরা চলে যাচ্ছি ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়ার কাছে। এখানে ছাত্রদল, ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা রয়েছেন। চীনের নেতা মাও সে তুং খুব অল্প বয়সে রাজনীতির সাথে যুক্ত হয় এবং তিনি চীনের স্বাধীনতা এবং রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তিনিও তরুণ বয়সে রাজনীতি শুরু করেন, এবং আমরা যখন সরাসরি চীনের তরুণ নেতৃত্ব, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়ের সুযোগ পেয়েছি, সেহেতু আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে তখন আসলে তাদের নেতৃত্বের কোন কোন বৈশিষ্ট্য আপনাদেরকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে, যদি আকৃষ্ট করে থাকে কেন? চায়না লিডারশিপ নিয়ে যদি কথা বলতে চাই তাহলে প্রথমত আমি দেখি কি চায়নাতে হুট করে এসে কেউ লিডার হয়ে যায় না। যেটা কিছুক্ষণ আগে ফয়সাল ভাই বলেছেন যে এখানে চায়না কমিউনিস্ট পার্টি অফ চায়নাতে আপনার 80%ই রিক্রুটমেন্টটা হয় CYLC থেকে হয় ওখানে। তো বেসিকলি ইয়াং লিডারদের একটা রিক্রুটমেন্ট ন্যাশনাল পলিটিক্সেই যায়, এবং তাদের যে দিকটা দেখে আমি খুবই ইমপ্রেসড হয়েছি সেটি হচ্ছে তাদের মধ্যে ফার্স্টলি সেটা হচ্ছে একটা দূরদৃষ্টি সম্পন্ন মনে হয়েছে আমার তাদেরকে। সেটা হচ্ছে তাদের একটা টার্গেটেড পলিসি দিয়ে তারা আগায়, একটা ভিশন থাকে, ওই ভিশনটাকে তারা কিভাবে এক্সিকিউট করবে ওই পলিসিটা থাকে। হুট করে এসে এখানে কেউ লিডার হওয়ার কোনো সম্ভাবনা এখানে একদমই জিরো। আরেকটি বিষয় আমি দেখেছি তাদের সাথে যখন আমি কথা বলেছি, তাদেরকে আমি খুব হাম্বল মনে হয়েছে, আমার খুবই হাম্বল, খুবই বিনয়ী। তারা কথা শুনে, আমার কথা যদি তার পছন্দ নাও হয় সেটাও শুনে তারপর সে তার বক্তব্য বলে। আমার মনে হয় আমাদের এই জিনিসটা প্র্যাকটিস করা উচিত যে হাম্বল কিভাবে হওয়া যায়। আরেকটি বিষয় হচ্ছে তারা টেকনোলজিক্যালি খুবই সাউন্ড। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তারা ইন্টারন্যাশনাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল ক্লাইমেট চেঞ্জ, ইন্টারন্যাশনাল পলিটিক্স, ইকোনমিক্স, এগুলো নিয়ে খুবই ওয়াকিবহাল, এবং তারা পড়াশোনা করেই লিডারশিপে আসছে। সো এগুলো আসলে খুবই ইমপ্রেসিভ। আমি মনে করি কি যারা ইয়াং লিডার তাদের এইসব বিষয়ে মানে সাফিসিয়েন্ট নলেজ থাকা উচিত। এইসব বিষয়ে যদি আসলে ইয়াং এজ থেকেই গ্রুমিং করা না হয়, হুট করে এসে যদি কেউ লিডার হয়ে যায় পরবর্তীতে আমি মনে করি না সে খুব বেশি দিন সাস্টেইন করতে পারবে। খুব সুন্দর কথা বলেছেন। আমরা আবারও আপনার কাছে থ্যাংক ইউ ভেরি মাচ। ন্যাশনাল সিটিজেন পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিবের কাছে জানতে চাইব, সাংহাই নগর পরিকল্পনা মডেল বাংলাদেশের শহরগুলোতে আসলে কিভাবে কাজে লাগানো যেতে পারে, বাংলাদেশের শহরগুলোর জন্য কি শিক্ষা নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? প্ল্যানিং শব্দটার সাথে আমরা সবাই আসলে পরিচিত, এবং আমরা জীবনের প্রত্যেকটা বিষয়ে আসলে প্ল্যানিং করি, কিন্তু আমাদের রাষ্ট্রের ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা রাষ্ট্রের প্ল্যানিংয়ের ক্ষেত্রে আমরা মনে হয় একটু দুর্বল। বিশেষ করে আমরা এই বিশ্বায়নের যুগে এসে আমাদের যদিও ইউনিভার্সিটিগুলোতে আরবান এবং রিজনাল প্ল্যানিং নামে ডিপার্টমেন্টও আছে, কিন্তু আমরা আমাদের দেশে এখন পর্যন্ত এই ধরনের যদিও এর আগে অনেকেই ভিশন 2020, 30, 41 অনেক কিছু আমাদেরকে বলেছে, জাস্ট এগুলো কথার মধ্যে ছিল। আমরা এগুলোর হচ্ছে ভিজুয়াল কোনো রিপ্রেজেন্টেশন পাইনি, বা এগুলোর আসলে কিভাবে বাস্তবায়ন হবে এ ধরনের কোনো রোড ম্যাপ আমরা পাইনি। কিন্তু আমরা যখন সাংহাইয়ের আরবান প্ল্যানিং সেন্টারে গিয়েছি, ওখানে দেখেছি আমরা তারা দুই ধরনের হচ্ছে প্ল্যানিংয়ে যায়, একটা হচ্ছে গিয়ে দীর্ঘমেয়াদী আর একটা হচ্ছে স্বল্প মেয়াদী। এখন তাদের দীর্ঘমেয়াদী প্ল্যানিং চলছে হচ্ছে গিয়ে 17 to 35, আর তাদের স্বল্পমেয়াদী প্ল্যানিংটা হচ্ছে গিয়ে 5 বছর মেয়াদী। তো এটা তাদের 12তম 5 বছর মেয়াদী প্ল্যানিং এখন চলছে। তো
আমি আজ থেকে 5 বছর পর কি করব সেটা আমি আজকে ঠিক করতেছি এবং সেটা ভিজুয়ালি আমার হচ্ছে প্ল্যানিং সেন্টারে এটা আমি হচ্ছে দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের জন্য উন্মুক্ত, তারা এসে দেখতে পাচ্ছে যে এই 5 বছরের মধ্যে কোন জিনিসটা আসলে দৃশ্যমান হবে। একইভাবে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যে আমার এই ঢাকা শহর বা হচ্ছে গিয়ে এই শহরটা, এই রিজিয়নটা আগামী এই 18 বছরে, যেটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা না, 17 to 35 চলতেছে এখন, তো তারা এই 18 বছরে কি দেখতে পাবে, কি পরিবর্তন, সেটাও আসলে ভিজুয়ালি সেখানে দেখার সুযোগ থাকতেছে। কিন্তু আমাদের দেশে আমরা আসলে এই ধরনের এখন পর্যন্ত ভিশনারি লিডার বা হচ্ছে পলিটিক্যাল পার্টি বা হচ্ছে গিয়ে নেতৃত্ব পাইনি, যাদের কাছ থেকে আমরা এরকম ভিজুয়াল কিছু আসলে আমরা দেখব এবং আমরা সময়ের সাথে তাদের কাছ থেকে এটা আদায় করে নিব। তো এখান থেকে আসলে আমাদের অনেক কিছু শেখার আছে। আর প্ল্যানিংয়ের ক্ষেত্রে যদি বলি, প্ল্যানিং তো আমাদের এখানেও কিছু হয়। তো আমি হচ্ছে উত্তরাঞ্চলের, আমার বাসা হচ্ছে গিয়ে রংপুর, আমি উত্তরাঞ্চলের বাসিন্দা এবং আমার রংপুর বিভাগ হচ্ছে গিয়ে 8টা জেলা, 8টার মধ্যে 4টা জেলাই হচ্ছে গিয়ে বাংলাদেশের সব থেকে পিছিয়ে পড়া 10টা জেলার মধ্যে। এবং এটার অন্যতম কারণ হিসাবে দেখা হয় যে আমার অঞ্চলের নদী ভাঙ্গন, নদী শাসন করতে না পারার কারণে। তো সাংহাইয়ে গিয়ে আমরা যেটা দেখেছি আর কি, সাংহাই না মানে পৃথিবীর যে কোনো সভ্যতা আপনি যদি দেখেন সবগুলোই কিন্তু হচ্ছে নদী কেন্দ্রিক, এবং যত উন্নত শহর গড়ে উঠেছে সবগুলো নদী কেন্দ্রিক। কিন্তু আমাদের দেশে আমাদের পিছিয়ে পড়া অঞ্চলগুলোর বরং, এটা রংপুর বিভাগ বলি কিংবা বরিশাল কিংবা খুলনা, সবাই পিছিয়ে আছে হচ্ছে গিয়ে নদী ভাঙ্গন বা হচ্ছে নদীর গ্রাসের কারণে। কিন্তু আমরা সাংহাই গিয়ে যেটা দেখলাম, সাংহাই এখন পৃথিবীর অন্যতম 2টা এক্সপেন্সিভ শহরের মধ্যে একটা। তারা নদী কেন্দ্রিক তাদের শহর গড়ে তুলেছে এবং তাদের পুরো পরিকল্পনা হচ্ছে গিয়ে নদী কেন্দ্রিক। নদীকে তারা হচ্ছে গিয়ে এমন ভাবে পরিকল্পনা করেছে যে সেটা দিয়ে এক তো তারা হচ্ছে গিয়ে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করছে, তাদের সাস্টেনেবল ইকোনমি গ্রো করতে পারছে, পাশাপাশি এটাকে কেন্দ্র করে তারা আবার ট্যুরিজমকে হচ্ছে গিয়ে এখানে এস্টাবলিশ করছে। তো আমরা যদি এরকম দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে পারি, আমাদের নদীগুলোকে নতুন করে সাজাতে পারি, আমাদের নদী ভাঙ্গন সহকারে নদীর যে প্রবলেমগুলো আছে এগুলো নিয়ে যদি আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে যাই, তাহলে আমরাও এগিয়ে যেতে পারবো। সত্যিকার অর্থে আমাদের প্রত্যাশা এমন গঠনমূলকই। ধন্যবাদ আপনাকে। আমরা এবারে চলে যাচ্ছি ইসলামিক ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম ভাইয়ের কাছে। ভাই, আপনার কাছে জানতে চাইবো যে চীনের বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সময় আপনি কি কি বিষয় দেখলেন যা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কাজে লাগানো যেতে পারে? বাংলাদেশে ইউনিভার্সিটির লেখাপড়া শেষ করে বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। রাইট নাও 30 লাখ বা তার চাইতে বেশি বেকার আমাদের আছে। আমাদের এমন এমন কিছু সাবজেক্ট পড়ানো হচ্ছে যে সাবজেক্টগুলোতে পড়ার পরে চাকরির ক্ষেত্র আইডেন্টিফাইড না। অর্থাৎ এমন কিছু সাবজেক্ট পড়ছি যেটা প্রয়োজনের তুলনায় এই দেশে অনেক বেশি ইউনিভার্সিটিতে সিট রয়েছে, কিন্তু পাশ করে বের হওয়ার পরে এখানে কোনো জবের ফ্যাসিলিটিস নাই। চায়নায় এই বিষয়টা হচ্ছে লিমিটেড। তারা যখন তাদের ডেভেলপমেন্ট পারপাজে কাজ শুরু করেছে, এডুকেশন সেক্টরে তাদের ইনভেস্টমেন্টটা অনেক বেশি। আপনারা জানেন যে 2020 সালে তাদের এডুকেশন সেক্টরের টোটাল জিডিপির মোর দ্যান 4% তারা জিডিপিতে মানে শিক্ষা ক্ষেত্রে তারা বরাদ্দ দিয়েছে এবং কন্টিনিউয়াসলি সেটা তাদের ইনক্রিজ করছে। বাংলাদেশের ক্ষেত্রে এটা আমাদের প্রতি বছরই প্রত্যাশা থাকে, আমরা ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে বারবার বলি, কিন্তু সেখানে দেখি দিন দিন কমতে থাকে। এবছর টোটাল জিডিপির 1.53% আমাদের হচ্ছে টোটাল শিক্ষা খাতে বরাদ্দ। আমরা বারবার বলছি একটা জাতি মানে উন্নতি করতে গেলে তার শিক্ষা ক্ষেত্রে তার ইয়াং ফোর্সকে, তার ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগাতে হবে, যেটা চীন খুব ভালোভাবে করেছে। চীন টেকনোলজিক্যাল এডুকেশনের দিকে বেশি ঝুঁকেছে এবং 3,000-এর অধিক তাদের টেকনিক্যাল ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট তারা তৈরি করেছে, যেখান থেকে বের হয়ে স্টার্ট আপ যাতে করতে পারে, টেকনিক্যাল নলেজ তাদের গেইন করে এবং প্র্যাকটিক্যালি তারা এই জিনিসগুলো যাতে অ্যাফিলিয়েশন করতে পারে নিজের প্রফেশনাল লাইফে। এবং এই কাজটা তারা খুব চমৎকারভাবে করতে পেরেছে, যেগুলো আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে এটা হওয়া উচিত। আমাদের এডুকেশন সিস্টেমকে যদি আমরা চমৎকারভাবে রিফাইনারি করে নিতে পারি এবং এডুকেশন সিস্টেমের সাথে আমরা প্র্যাকটিক্যাল জিনিসটাকে মিলাতে পারি, তাহলে সবচেয়ে বেশি উপকৃত আমাদের জাতি হতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে। আবারও আমরা চলে যাচ্ছি শিক্ষার্থীদের কাছে, কারণ আপনাদের কথা শুনে নিশ্চয়ই তাদের মনে অনেক প্রশ্ন আসছে যে আরো অনেক কিছু জানতে চাই, আরো ইন ডিটেইল জানতে চাই। কে প্রশ্ন করতে চান? অনেকেই। শুরুতেই একদম আপনি। আমি নুসরাত জাহান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে বলছি। আমার প্রশ্ন আসাদুল্লাহ আল গালিব স্যারের প্রতি। স্যার, আপনার সফরের মাধ্যমে চীনের দারিদ্র্য বিমোচন এবং ডিজিটাল রূপান্তর সম্পর্কে আপনি কি জানতে পেরেছেন এবং উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে এক্ষেত্রে কি করণীয়? জি, আমরা একসাথে উত্তর দেব। এরপরে কি প্রশ্ন করতে চান? হ্যাঁ, আপনি দাঁড়ান। আসমাউল হোসনা ঋতু, আমি অধ্যয়নরত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগে। আমার একটি প্রশ্ন আছে আবু ইয়াহিয়া স্যারের কাছে।
স্যার আপনার মতে বাংলাদেশে চীনা ভাষা সংস্কৃতি নিয়ে পড়াশোনা, চীনার ভাষার সংস্কৃতি রিসার্চ এগুলো নিয়ে পড়াশোনা এবং তার এই সব সাবজেক্টে যারা অধ্যয়নরত রয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে আপনি কি বলতে চান? আর একটি প্রশ্ন নেব, আপনি। আমি মাইশা সিদ্দিকা, বর্তমানে পড়াশোনা করছি লোক প্রশাসন বিভাগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আমার প্রশ্নটা ছিল যে ফয়সাল আবদুল্লাহ স্যারের কাছে যে মানে চীন ও বাংলাদেশ সফরে গত 50 বছরের আমাদের বড় বড় অর্জনগুলো কি কি, আর সেটা হচ্ছে সামাজিক ক্ষেত্রে, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক, এই 4টা ক্ষেত্রতে আমাদের গত 50 বছরের অর্জনগুলো আসলে কি কি। অনেক ধন্যবাদ আপনাকে। শুরুতেই গালিব ভাইয়ের কাছে যাচ্ছি। গালিব ভাই, চিং রাজবংশের পতন হয় হচ্ছে গিয়ে 1912 সালে। এরপরে সেখানে হচ্ছে জাতীয়তাবাদীরা ক্ষমতায় আসে। তাদের ক্ষমতার সময়টা ছিল 1949 পর্যন্ত। এর মাঝে হচ্ছে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যায় এবং হচ্ছে গিয়ে জাতীয়তাবাদীদের সঙ্গে হচ্ছে গিয়ে কমিউনিস্ট পার্টির হচ্ছে গিয়ে গৃহযুদ্ধ হয়। 1949 সালে হচ্ছে গৃহযুদ্ধে হচ্ছে গিয়ে জাতীয়তাবাদীদের পতন হয় এবং হচ্ছে গিয়ে কমিউনিস্ট পার্টির যাত্রা শুরু হয় চীনে। তো এই কমিউনিস্ট পার্টি যখন ক্ষমতায় আসে, মাও সেতুং তখন তাদের নেতৃত্বে আসে এবং মাও সেতুং 1949 থেকে 1976 পর্যন্ত ক্ষমতায় ছিল। এই সময়ে সে শুরুতেই যে উদ্যোগটা নিয়েছিল, চীনে শিল্প বিপ্লবের সে চেষ্টা করে এবং সেটাতে সে সফলভাবে ব্যর্থ হয় এবং 1956 থেকে 58 সালে প্রায় 2 লাখের অধিক মানুষ শুধুমাত্র দুর্ভিক্ষে মারা যায়। তাদের এই 49 সালে যে বিপ্লব ছিল, তারা একটা সংগ্রামের মধ্য দিয়ে বিজয় অর্জন করে রাষ্ট্রের ক্ষমতায় আসলো। এরপরে কিন্তু তারা রাষ্ট্রকে দীর্ঘ সময় কিছু দিতে পারে নাই। দুর্ভিক্ষের মধ্য দিয়ে 2 লাখ মানুষের জীবন দিতে হয়েছে। তো এর পরে গিয়ে যখন সে ব্যর্থ হয়, সে শিল্প বিপ্লবের দিকে না গিয়ে বা হচ্ছে উন্নয়নের দিকে না গিয়ে মাও সেতুং যেটা করে সেটা হচ্ছে গিয়ে পরবর্তীতে 66 থেকে 76 পর্যন্ত সে হচ্ছে সাংস্কৃতিক বিপ্লবের জন্য লড়াই শুরু করে এবং সফলভাবে 76-এর মধ্যে সাংস্কৃতিক বিপ্লব সফল করে। এই সময় কিন্তু তারা হচ্ছে গিয়ে উন্নয়ন নিয়ে কাজ করেনি, তারা কাজ করেছে একটা জাতির মনন তৈরি করার জন্য। যেই মননের মধ্য দিয়ে 1976-এর সময়কালের মধ্যেই হচ্ছে গিয়ে চায়নাতে একটা পলিটিক্যাল স্ট্যাবিলিটি চলে আসে। বাংলাদেশে আমরা হচ্ছে গিয়ে সদ্য বিপ্লব সফল করেছি, কিন্তু স্টিল আমাদের দেশে পলিটিক্যাল স্ট্যাবিলিটি আসেনি। তো যতক্ষণ না পর্যন্ত আমরা পলিটিক্যাল স্ট্যাবিলিটি নিয়ে আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আসলে ওই ডেভেলপমেন্টের দিকে আমরা যাইতে পারবো না। আমরা প্রত্যাশা নিয়ে বসে থাকতে পারি, কিন্তু বাস্তবতা হচ্ছে গিয়ে আমাদের যদি আমরা ডেভেলপমেন্টের দিকে যাইতে চাই, সবার আগে আমার লাগবে পলিটিক্যাল স্ট্যাবিলিটি, এবং এই পলিটিক্যাল স্ট্যাবিলিটি যদি আমরা আনতে চাই, তাহলে আমাদের সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের সাংস্কৃতিক বিপ্লব লাগবে। আমরা এখন পর্যন্ত সাংস্কৃতিক বিপ্লবের দিকে যাইতে পারি নাই, আমাদের ব্যর্থতা আসলে এখানেই। আমরা যদি সাংস্কৃতিক বিপ্লবের মধ্য দিয়ে আমরা যদি পলিটিক্যাল স্ট্যাবিলিটি আনতে পারি, তারপরে আমরা চায়না যদি দেখি, আমরা 76 পরবর্তী সময়ে কিন্তু চায়না হচ্ছে গিয়ে তাদের অর্থনৈতিক যে স্ট্যাবিলিটি এটার দিকে তারা ধাবিত হওয়া শুরু করে এবং 86-এর পরে গিয়ে তারা হচ্ছে গিয়ে প্রযুক্তির যে তাদের প্রযুক্তি নিয়ে কাজ, সেটা হচ্ছে কিন্তু 86-এর পর থেকে শুরু হয় প্রযুক্তির বিপ্লব। তো প্রত্যেকটা জিনিস আসলে ধাপে ধাপে আসছে। শুরুতে তারা হচ্ছে গিয়ে স্বাধীনতা অর্জন করছে, এরপরে সাংস্কৃতিক বিপ্লবের মধ্য দিয়ে মনন তৈরি করেছে, তারপরে তাদের একটা সাস্টেনেবল ইকোনমি তৈরি করেছে, এরপরে হচ্ছে গিয়ে তারা প্রযুক্তির বিপ্লবে গেছে, তারপরে তারা বিশ্ব নেতৃত্বের দিকে আসছে। চমৎকার, সুন্দর, পরিষ্কারভাবে আপনি আপনার উত্তর দিতে পেরেছেন। চমৎকার, ধন্যবাদ আপনাকে। এবারে আমরা চলে যাচ্ছি ইয়াহিয়া ভাইয়ের কাছে, আপনার প্রশ্নের উত্তর শুনতে চাই। যেহেতু চায়না আমাদের দেশের সবচেয়ে বড় ডেভেলপমেন্ট পার্টনার, সেই ক্ষেত্রে আমার মনে হয় অবশ্যই চাইনিজ যে ল্যাঙ্গুয়েজ আপনি পড়ালেখা করছেন, আপনার কেরিয়ারের অবশ্যই আপনি যদি ভালো করেন, আপনার ভালো কেরিয়ার আছে এখানে। আরেকটি বিষয় হচ্ছে এই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ এবং চায়নার যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, এখানে আরও বিশদ আকারে রিসার্চ এবং স্টাডি হওয়া উচিত। চায়নার কালচার, ল্যাঙ্গুয়েজ এগুলো নিয়ে আরও অনেক কয়েকটি ইউনিভার্সিটি তো আমাদের এখন রয়েছে, আরও অন্যান্য ইউনিভার্সিটিগুলো এইসব কোলাবোরেটিভ কাজ যদি করে, আমার মনে হয় এটা দুই দেশের আন্তঃসম্পর্ক বৃদ্ধিতে এটা সহায়তা করবে। আমার মনে হয় যে কোনো দেশের এটা পিপল টু পিপল রিলেশনশিপ হওয়া উচিত, এবং পিপল টু পিপল রিলেশনশিপ হওয়ার ক্ষেত্রে এই ধরনের কালচারগুলো, এই ধরনের শিক্ষা সংস্কৃতি বিস্তারের ক্ষেত্রে চাইনিজ ল্যাঙ্গুয়েজ ভালো, এই ডিপার্টমেন্ট একটি ভালো ভূমিকা রাখবে।
থ্যাংক ইউ। চমৎকার, অনেক ধন্যবাদ ইয়াহিয়া ভাইয়া। আমরা এবারে চলে যাব ফয়সাল আব্দুল্লাহ ভাইয়ের কাছে। ভাইয়া, গত 5 দশকে অনেক সরকার ছিল, অনেক ধরনের সরকার ছিল, নির্বাচিত অনির্বাচিত অনেক রকম সরকার আমরা দেখেছি, কিন্তু কখনো কিন্তু চীনের সঙ্গে খুব একটা খারাপ সম্পর্ক কিন্তু হয়নি আমাদের। হ্যাঁ, অনেকের সঙ্গে উত্থান পতন সম্পর্কের হয় কিন্তু অন্যান্যদের সঙ্গে, কিন্তু চীনের সঙ্গে আমাদের কোনোদিনও খারাপ সম্পর্ক হয়নি। এবং চীন সবসময় কেন হয়নি, কারণ চীন তো সরকার মানুষকে বেশি গুরুত্ব দিচ্ছে, বাংলাদেশের মানুষকে। চীনের কাছে মুংজালা গুয়েরেন অনেক বড়। হ্যাঁ, তো এটাকে আমাদের কাজে লাগাতে হবে। আসলে আমাদের মানুষ যারা আছি, মানুষ টু মানুষ কানেকশন বাড়াতে হবে। এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের প্রথম ধাপ হলো এক ধরনের কমিউনিকেশন, যোগাযোগ। এবং আমরা যতটা ছোটবেলা থেকে একদম কি বলবো, একদম বাধ্যতামূলক গুরুত্ব দিয়ে ইংরেজি শিখে এসেছি, আমরা যদি এর একটুখানিও যদি এফোর্ট দিই এখন চীনা ভাষা শেখার প্রতি, আমি মনে করি এটা অনেক কাজে আসবে। এখন কিন্তু ইংরেজি ভাষা শিখলেই চাকরি হবে বা কাজ হবে, আয় করতে পারবো, সেই দিন এখন আর নেই। হয়তো একটা সময় ছিল এটা, কিন্তু এখন চীনা ভাষার কিন্তু একটা সেই রকম একটা ডিমান্ড আছে। প্রশ্ন এর আগে যিনি করেছিলেন যে ভাষা শিখে কি ক্যারিয়ার আছে বলে, যথেষ্ট ভালো সুযোগ আছে আমি মনে করি। আমি অনেকের সঙ্গে আমার তো কথা হয়, যোগাযোগ হয়, যারা চীনা ভাষা শেখেন, কনফুসিয়াস ইনস্টিটিউটে যারা আছেন শিখছেন। ভাষা এমনও আছে যে 2 বছর 3 বছর শেখা শেষ করতেই উনি যখনই বেসিক কথা কনভারসেশন চালাতে পারছেন, তখনই ওনার অন্য একটা কোয়ালিফিকেশন ধরে একটা জব হয়ে যাচ্ছে চীনা কোনো একটা কোম্পানিতে। এবং এটা যথেষ্ট সুযোগ আছে, এটা কথার কথা না, এটা একদম ফ্যাক্ট। নিশ্চয়ই আমাদের যে শিক্ষার্থী আপনাকে প্রশ্ন করেছিল সে উত্তর পেয়েছে। ধন্যবাদ ফয়সাল আব্দুল্লাহ ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছে লিউ জং ই এবং ঝাং জিউ আন। তাদের কাছেও নিশ্চয়ই আপনাদের প্রশ্ন আছে, সেই প্রশ্ন আমরা শুনবো কিন্তু বিরতির পর। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও আমাদের গ্লোবাল ওয়াচের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, বিরতির আগে বলেছিলাম যে আমাদের আজকের স্পেশাল অতিথিদেরকে প্রশ্ন করবে আমাদের আজকে শিক্ষার্থীরা। কে প্রশ্ন করবেন, কাকে প্রশ্ন করবেন? দাঁড়ান। আমি সামিয়া ইসলাম, আন্তর্জাতিক বিভাগ থেকে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। আমার প্রশ্ন ডক্টর লিউ জহাঙ্গি স্যারের কাছে। অ্যাজ দ্য ডিরেক্টর অফ দ্য সাউথ এশিয়ান স্টাডিজ সেন্টার অ্যাট SIIS, how do you evaluate the current state of China-Bangladesh relations? And what areas of joint research and academic collaboration do you see as most promising for the future? Thank you very much for your question. Personally, I think the current relationship between China and Bangladesh is very good. I fully understand Bangladesh's balanced foreign policy, but not every major power can provide the same assistance as China in addressing Bangladesh's most pressing economic and social development issues. Just now, my friends mentioned the planning and the design. Actually, China's experience in reform and opening up over the past 40 years is not shared by other major powers. Some countries seem to be very good at economic development planning, but compared to China, they are definitely at very low level, I think. So for any developing country, opportunities for development are fleeting. So I hope that all sectors of Bangladesh can recognize the sincerity of China's development cooperation with Bangladesh and seize the opportunities for development. As for the focus of our exchange between Chinese think tanks and the universities as our research cooperation, I think what the Bangladeshi people need most at present is economic and social development. So you can find after decades of reform and opening up, as I said, China has learned a lot of experiences. China and Bangladesh should exchange their experience in economic and social development. The exchange of think tanks and universities between China and Bangladesh does not involve ideology at all, but focuses on the bottleneck issues that can help Bangladesh solve its economic and social development, such as
agricultural development and rural poverty reduction, river governance management, disaster prevention and reduction, environmental protection, and sustainable development, which can be fully tailored to the needs of Bangladesh. I think we can all the fields that Bangladesh people needs. I think we can cooperate in the future. থ্যাংক ইউ মিস্টার লিউ জংই। এবারে মিস্টার ঝাং জিউ আনের জন্য প্রশ্ন আছে কার? প্লিজ। I am Abhishek Mukherjee, studying in Department of Finance in University of Dhaka. So the question is, as far as I know, there are 4 seasons in China, and in Bangladesh there are 6 seasons. So China is the biggest country in term of area. So there are many states where the seasons play a massive factor, and in Bangladesh it is just one season which rule across the whole country. So there are some certain sectors where the productivity depends on the natural resources. So in China, there are some states where when there is productivity is very high, and there are some states when there is productivity is low. But in terms of Bangladesh, there are massive uplift or a massive downfall. So what will you suggest without the technical improvement, how to improve this productivity in Bangladesh? Okay, well, I understand your question. Thank you for your question. But I think it's quite far beyond my knowledge. So I think that Bangladesh and China, we can have more cooperation about this to make it more productive, I think. থ্যাংক ইউ মিস্টার ঝাং জিওয়ান। আমাদের অতিথিদের জন্য আর কোনো প্রশ্ন আছে আপনাদের? অনেকেরই আছে। ওকে, সেকেন্ড লাইন থেকে আপনি। আমার নাম ইমামুল হোসেন, শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ। আমার কোয়েশ্চেন হচ্ছে গালিব ভাইয়ের কাছে। আচ্ছা, চীনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চীনের প্রযুক্তিগত উন্নতিতে কিরকম অংশগ্রহণ করছে বলে আপনি পর্যবেক্ষণ করেছেন, যেটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষণীয়? আরো একটা প্রশ্ন আমরা নিয়ে নেই, তারপর আমরা উত্তরে যাব একসাথে। আমি ফাইজা হাসান, বর্তমানে বিউপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নরত। আমার প্রশ্ন ন্যাশনাল সিটিজেন পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিবের কাছে। চীনের রাজনৈতিক কাঠামো ও নেতৃত্ব বিকাশের পদ্ধতির সঙ্গে বাংলাদেশের তরুণ রাজনীতির ভবিষ্যৎ গঠনের কোনো মিল বা অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন কি? দুটো প্রশ্নই গালিব ভাইয়ের কাছে। গালিব ভাই দুটোই যদি একসাথে মার্চ করে উত্তর দিয়ে দেন। প্রথম প্রশ্নে আসি, সেটা হচ্ছে কি আমাদের শিক্ষা ব্যবস্থার চীনের শিক্ষা ব্যবস্থার সাথে যে তাদের কর্মক্ষেত্রে যে বিষয়টা তুলে ধরা হয়েছে, বিশেষ করে প্রযুক্তি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে বিষয়টা। তো এখানে আমরা চীনে যেটা দেখেছি, এবং ইতিমধ্যে নুরুল ভাই সহ অনেকেই বিষয়টা নিয়ে আসছেন, যে চীনের শিক্ষা ব্যবস্থাটা এমনভাবে সাজানো যে আমার যেটা যতটুকু প্রয়োজন, আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যদি আমার 10,000 স্টুডেন্ট দরকার হয়, আমি 10,000 স্টুডেন্টকেই ট্রেন করব। আমার পলিটিক্যাল সায়েন্সের যদি আমার 100 জন দরকার হয়, আমি 100 জনকেই ট্রেন করব। এখানে হচ্ছে কি আমার চাহিদা অনুযায়ী হচ্ছে কি আমি ইউনিভার্সিটি তৈরি করছি, ইউনিভার্সিটিতে সিটগুলো বরাদ্দ দিচ্ছে, যার ফলে তাদের কাজের ক্ষেত্রটা ফিক্সড থাকে এবং তারা ইজিলি হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রে সহজে যাইতে পারে। আর সেকেন্ড কোশ্চেন ছিল হচ্ছে গিয়ে চীনের যে নেতৃত্ব বিকাশ বা যেই সিস্টেমের মধ্য দিয়ে চীন এখানে আসছে, সেখানে আসলে বাংলাদেশের কি করার সুযোগ আছে। আমি এর আগে একটা প্রশ্নে চীনের ইতিহাসটা নিয়ে আসছিলাম। তো আমরাও আসলে ওই চীনের 1949 সালে চীন যে জায়গায় ছিল, আমি মনে করতেছি যে বাংলাদেশ এখন ঠিক ওই জায়গায় আসছে, যে আমরা জাস্ট একটা স্বৈরাচারকে পতন ঘটিয়েছি, এখন নতুন করে বাংলাদেশ বিনির্মাণের সুযোগ আমাদের হাতে এসেছে। আমরা এখন আমাদের সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি। এইটা আমরা নিয়ে আসতে পারলে সেকেন্ড ধাপ হচ্ছে কি আমাদের ইকোনমিকে স্টেবল করতে হবে। ইকোনমিকে যদি আমরা স্টেবল করতে চাই, এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই জায়গায় আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির ভিশন নিয়ে মানুষের সামনে চলে আসতে হবে। তারা যদি ভিশন সামনে রেখে আমাদের সাস্টেনেবল ইকোনমি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট এর জন্য কাজ করে, তাহলে আসলে আমরা আগাই যেতে পারবো। আমরা হচ্ছে গিয়ে চীনের মতো হচ্ছে গিয়ে বিশ্ব নেতৃত্ব দিতে পারবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। এবারে চলে যাচ্ছি মিস্টার জ্যাং জুই আনের কাছে। ইয়াং পিপল আর দ্য হোপ অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট। In the past 2 years, you have received several Bangladeshi youth delegations to visit Beijing, including young people from different sectors such as political parties, think tanks, media, and diplomacy.
What is your impression of young people in Bangladesh? Okay, thank you for your question. I think the first impression I got from the Bangladesh people is about maybe 15 years ago. When I was a PhD student, I studied in Denmark, and I have a classmate from Bangladesh. And from him, I think that the Bangladesh people young people is very smart, and they speak fluent English and have very strong attachment to his home country. I mean, they are very hardworking and dedicated to his home country. So during this trip in Beijing, we went to the CCECC. It's a leading Chinese civil engineering company, and we have a discussion with the deputy head of that company. And our Bangladesh friends keep asking questions about the employment issues, how to enhance their skills to fulfill the company's requirements. So I think that our Bangladesh friends are very concerned about their domestic development issues. And I think this is the Bangladesh version of people-centered philosophy. I mean, we really get each other. We are on the same page. Thank you so much. Many thanks. Now, Professor Liu Zhongyi, during their visit to Shanghai, Guangzhou, and Beijing, the Bangladesh youth leadership delegations experienced firsthand the achievements of Chinese-style modernization and closely observed the grassroots practice of Chinese whole process people democracy. At present, Bangladesh is at a critical juncture in its historical development and transformation. In your view, what new approaches to nation building and social governance can Chinese development experience offer to Bangladeshi youth during the period of transition? Actually, I think our Bangladeshi friends, especially young friends, think about this issue more deeply than me. Because I think one of China's development experiences is that economic development requires domestic, political, and social stability. Just as several Bangladesh friends have mentioned repeatedly, as well as peace and stability in the surrounding international environment. Domestic, political, and social stability comes first. Without domestic, political, and social stability, there will definitely be no economic development and prosperity. This requires that the country to establish inclusive political and social systems that are in line with its national conditions. China has established a system of whole process people's democracy and political consultation among political parties under the leadership of CPC. Bangladesh's national conditions are different from that of China, but it can certainly find a political system that suits itself. However, in the process of building a political system that is in line with the national conditions of the country, it's not only necessary to struggle with rules, but also to compromise with each other on the basis of basically meeting the requirements of various political forces. I think our Bangladesh friends has grasped the essence of Chinese political system. Thank you so much. আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। যদি আপনাদের মধ্যে থেকে আর কাউকে কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমি মোহাম্মদ খবিরুল ইসলাম, গ্রিন ইউনিভার্সিটিতে সিএসসি নিয়ে বিএসসি করতেছি। আমার প্রশ্ন হচ্ছে আসাদুল্লাহ স্যারের কাছে, বাংলাদেশের চীন সম্পর্কিত স্টাডি ও রিসার্চ আরও বিস্তৃত হওয়া উচিত বলে কি আপনি মনে করেন? যদি মনে করেন হ্যাঁ আরও বিস্তৃত হওয়া উচিত, তাহলে সেক্ষেত্রে বলবো যে কেন বিস্তৃত হওয়া উচিত। আমি রিফাত হাসান মিথুল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষার্থী। আমার প্রশ্ন ফয়সাল আবদুল্লাহ ভাইয়ের কাছে যে এই সফর কিভাবে বাংলাদেশ ও চীনের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করতে সহায়তা করে বলে আপনি মনে করেন?
আমি ফাবিয়া হোসাইন অথই, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। আমার প্রশ্ন হচ্ছে মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব ভাইয়ের কাছে। আপনি একজন তরুণ সংগঠক হিসেবে চীন সফর থেকে যে অভিজ্ঞতা লাভ করেছেন সেখানে ঠিক কী কী শিখেছেন এবং তাই এনসিপি সংগঠনে বা রাজনৈতিক দর্শনে কতটুকু প্রয়োগযোগ্য বলে আপনি মনে করছেন? শেষ প্রশ্ন, আর একজনের প্রশ্ন নেব আমরা। Tasrin Mim, and I'm currently studying at University of Dhaka. So my question would be to Sir Zhang Jiwan, sir. So in the day, sir. So day by day, we can see that the cultural exchange programs of China, Bangladesh are getting more diverse. So in the near future, is there any possibilities of the institution to have any kind of long-term coordination project plans with academic institutions in Bangladesh? হ্যাঁ, প্রথমে আমরা শুরু করছি মিস্টার জ্যাংকে দিয়ে। মিস্টার জ্যাং, প্লিজ অ্যান্সার। Okay, thank you for your question. Well, as you mentioned, we will have the long-term plan to have more people-to-people exchange programs with Bangladesh Institute. I think cooperating with SCIS, with Mr. Liu Zhongyi's team, I think we have at least 3 things on our to-do list. Firstly, we will jointly organize maybe seminars, workshops, and other events in the name of Center for China Studies Bangladesh. And secondly, we'd like to carry out joint research projects on topics such as China-Bangladesh relations, global governance, the Belt and Road Initiative, and the Bangladesh young people interested in the areas. And thirdly, I think that we'd like to invite scholars and academic people from Bangladesh Institute to visit China, to give us lectures and to write and publish articles through Chinese media to help to help Chinese people to understand Bangladesh. I mean, we want to establish a mechanism for sharing information and for dynamics of academic research. Thank you. Thank you so much. এরপরে আমরা চলে যাচ্ছি, প্রশ্ন ছিল গালিব ভাইয়ের কাছে। কেন শিখবো জানবো, এটা একটা বিষয়। সেকেন্ড হচ্ছে গিয়ে শেখার জন্য কিছু থাকতে হবে। তো বাংলাদেশে অনেকগুলো ভাষা শেখা হয়, চর্চা করা হয়, কিন্তু চায়না বা হচ্ছে গিয়ে আরও কিছু ভাষা আছে যেগুলো এখন পৃথিবীতে যদি আমরা দেখি রিসোর্স আসলে কোন ভাষাগুলো সব থেকে বেশি আছে, সব থেকে বেশি এই মুহূর্তে রিসোর্স আছে হচ্ছে গিয়ে ইংরেজি ভাষায়, এরপরে হচ্ছে গিয়ে চায়না এবং রাশিয়ান ভাষায়। আমরা যদি জানতে চাই, শিখতে চাই, তাহলে হচ্ছে গিয়ে ভাষা জানতে হবে। ভাষা না জানলে আমি কখনোই হচ্ছে গিয়ে শিখতে পারবো না। তো রিসোর্স যেহেতু সব থেকে বেশি আছে এই মুহূর্তে ইংলিশ, চায়না এবং হচ্ছে গিয়ে রাশিয়ান ভাষায়, তাহলে এগুলো শেখার আসলে বিকল্প নাই। তো আমরা যেহেতু শুধুমাত্র ইংরেজি মাধ্যমে এখন পড়াশোনা করছি, চায়না না, পাশাপাশি রাশিয়া সহ আরও যেই সকল ভাষাগুলো সমৃদ্ধ, যেগুলোতে রিসোর্স বেশি আছে, সেগুলো অবশ্যই আমাদের শেখা উচিত এবং আমাদের ইউনিভার্সিটিগুলোতে এই সাবজেক্টগুলো অবশ্যই যুক্ত করা উচিত বলে আমি মনে করছি। আমি আশাবাদী আগামী নেতৃত্বে যারা আসবে তারা এই বিষয়গুলো মাথায় নিয়ে হচ্ছে গিয়ে নতুন দেশ সাজাবে। সেকেন্ড কোশ্চেন ছিল হচ্ছে গিয়ে চায়না থেকে আমি যা শিখে আসছি সেটা নতুন বাংলাদেশ বিনির্মাণ, বিশেষ করে আমার যেহেতু নতুন রাজনৈতিক দল, সেটাতে কাজে লাগবে কিনা। আমি অবশ্যই মনে করি এটা আসলে আমার জন্য একটা বড় একটা সুযোগ ছিল, যেহেতু আমার দল নতুন করে জাস্ট যাত্রা শুরু করেছে। তো আমি চায়নার যে গড়ে ওঠা, এইটা আমার আগামীর ক্যারিয়ারের ক্ষেত্রে এবং আমার পার্টির নতুন করে বাংলাদেশকে সাজানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে। এই সফরে যেগুলো দেখলাম, এগুলো অবশ্যই আমি আমার পার্টির মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমার কাজে লাগবে বলে আমি মনে করছি। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি ইয়াহিয়া ভাইয়ের কাছে। ইয়াহিয়া ভাই, আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। 30 সেকেন্ডে যদি আপনার অভিমত জানান বা একদমই শেষটা বলেন আজকের আয়োজনের। চীন সফরে প্রফেসর ইয়াং এর একটি লেকচার অ্যাটেন্ড করেছিলাম, সেটি দিয়ে আমি শেষ করি। ওই লেকচার উনি বলেছেন হাউ টু কিপ ইউর সেলফ ইয়াং। সেখানে তিনি দুটি কথা বলেছেন, আমি এটা আপনাদের উদ্দেশ্যে এই কারণেই বলতে চাচ্ছি যে নিজেকে ইয়াং রাখতে হলে দুটা জিনিস অবশ্যই গুরুত্ব দিবেন। ফার্স্ট ওয়ান, আপনার মধ্যে একটি আর্জ থাকতে হবে, শেখার আর্জটা থাকতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ আর্জ অন লার্নিংয়ের আর্জটা থাকতে হবে। আরেকটি ব্যাপার হচ্ছে অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি। নানা ধরনের সিচুয়েশন আসবে, এই সিচুয়েশনের মধ্যে আপনি কিভাবে নিজেকে অ্যাডাপ্ট করবেন, এই ক্যাপাবিলিটিটা অবশ্যই থাকতে হবে। নতুন যুগে দেখেন, চায়নাতে অলরেডি স্কুলে এআই শুরু করে দিয়েছে। তারা ক্লাউড কম্পিউটিং থেকে শুরু করে সোলার এনার্জি সব কিছুতে তারা টেকনোলজিক্যালি এত সাউন্ড। আমার মনে হয়
আমরা যদি টেকনোলজিক্যালি সাউন্ড না হই, বাংলাদেশে আমরা যারা তরুণ রয়েছি, তারা যারা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যদি আমরা টেকনোলজিক্যালি সাউন্ড না হই, এই ধরনের বিষয় আদি সম্পর্কে যদি আমরা সম্যক ধারণা না রাখি, তবে মনে হয় আমরা ভবিষ্যৎ বাংলাদেশকে সঠিক নেতৃত্ব দিতে পারবো না। ধন্যবাদ। ধন্যবাদ ইয়াহিয়া ভাই। ফয়সাল আব্দুল্লাহ ভাই 30 সেকেন্ডে যদি বিদায় নিয়ে নেন। চীনকে চিনতে হলে চীনে যেতে হবে। আমি বলবো যে চীনকে আরো চিনতে হবে, গ্লোবাল লেন্স এবং চাইনিজ মিডিয়া অলসো। কারণ কি, কারণ চেনার এখনো আসলে অনেক বাকি। আমরা মাহমুদুর ভাইয়ের যে আশঙ্কার কথা শুনেছিলাম, এই ইন্টারনেটের যুগে এসেও কিন্তু উনি শঙ্কিত ছিলেন, উনি জানতেন না যে কেমন ব্যবস্থা ছিল, উনি গিয়ে তার ভুল ভেঙেছে। তো আসলে এই ভুল আরও অনেক থাকতে পারে, আরও অনেক আমরা অনেক সম্ভাবনার সেক্টর হয়তো আছে, সেটা এখন হয়তো ধরতে পারছি না। সেই জিনিসটার জন্য ইয়াহিয়া ভাই যেটা বললেন যে আর্জ থাকতে হবে শেখার, সেই জন্যেই আপনাদের আরও আমি বলবো যে আরও বেশি চীনকে চিনুন, চীনকে জানুন। ধন্যবাদ ফয়সাল ভাই। একদমই শেষ মুহূর্তে নুরুল ইসলাম ভাই আপনার কাছে যেতে চাই। ওয়ার্ল্ডের ইকোনমি এখন পোলারাইজড হচ্ছে, অর্থাৎ মাল্টিপোলারাইজেশনের দিকে এখন যাচ্ছে। তো অবভিয়াসলি আমাদের সাউথ কোস্টাল এরিয়ার জন্য বা এই এশিয়া মহাদেশের জন্য চীন হচ্ছে একটা বড় ফ্যাক্টর। এবং এই জায়গায় ইকোনমির যেভাবে ফ্লারিশ হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের কারণে, দক্ষিণ চীন সাগর অথবা ইন্দো প্যাসিফিক অঞ্চল, মালাক্কার যে ইকোনমিক জোন, সব মিলিয়ে চীন একটা অপার সম্ভাবনার জায়গা এবং বাংলাদেশের জন্য এটা আসলেই একটা বড় ফ্যাক্টর। এ কারণে আমাদেরও বিশ্বাস রাখতে হবে চীন সফর শেষে যেটা আমাদের ভিতরে আত্মবিশ্বাস জন্মেছে, যে আমাদের আসলে দূরদৃষ্টি সম্পন্ন বা চিন্তা করতে হবে দেশকে নিয়ে, দেশকে খুব বিশ্বাস নিয়ে ভালোবাসতে হবে, আর এই দেশের জন্যই আমাদের সব পরিকল্পনাটা সাজানো উচিত। ধন্যবাদ নুরুল ইসলাম ভাই। আমরা চলে যাচ্ছি এবারে সাজ্জাদুল করিম ভাইয়ের কাছে। চীনের পলিটিক্স মিনস মেকিং মোর ফ্রেন্ডস অ্যান্ড লেসেনিং এনিমিস। তারা এই পলিসি নিয়ে এখন বিশ্বে আগাচ্ছে। দেখা যায় আমরা দেখতে পারি মধ্যপ্রাচ্য, আফ্রিকা, দূরপ্রাচ্য, বিশ্বের বিভিন্ন দেশে, আমি বলি যদি বলি অর্ধেক পৃথিবীতে এখন তাদের ইনভেস্টমেন্ট থেকে শুরু করে তাদের অ্যাক্টিভ ইনভলভমেন্ট আছে, বিশেষ করে ইকোনমিক সাইডগুলোতে। তো বিশেষ এর পাশাপাশি গ্লোবাল সাউথ কেন্দ্রিক তাদের একটা বৃহৎ পরিকল্পনা আছে। এটা অ্যামেজিং যে তারা যেভাবে দূরদর্শী ভিশনারি প্ল্যান নিয়ে পুরো বিশ্বকে, বিশেষ করে গ্লোবাল সাউথকে ফিউচারে দেখতে চাই। সেটার যদি বাংলাদেশ যদি তার অংশীজন হতে পারে, আই থিঙ্ক বাংলাদেশ উইল বি বেনিফিটেড ফ্রম দেয়ার অ্যাক্টিভিটিস, আই থিঙ্ক। সো এই প্রত্যাশায় থাকলে ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি শেখ মাহবুবুর রহমান ভাইয়ের কাছে। খুব মৌলিকভাবে যদি আমরা বলি যে আমাদের তাদের কাছ থেকে কী শেখার আছে, তাদের কাছ থেকে আমাদের ডিসিপ্লিন শেখার আছে। আমরা দেখেছি যে রাস্তায় লাল বাতি জ্বলছে, রাস্তা পুরোপুরি ফাঁকা, কিন্তু তারা রাস্তা পার হচ্ছে না। তারা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা সময়ানুবর্তিতার প্রতি খুবই লক্ষ্য রাখে, এবং দেশের প্রতি তাদের যে জাতীয় ঐক্য এবং সংহতি চেতনা, এটা আমরা দেখেছি যে জাতীয় ঐক্য তাদের মধ্যে রয়েছে, বিভাজন খুবই কম। তো এইটা যদি আমাদের মধ্যে আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমরা আমাদের আগামী দেশকে, আমরা যে স্বপ্ন দেখছি সুন্দর এবং উন্নত বাংলাদেশের, এটা আমরা গড়তে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শেখ মাহবুবুর রহমান। এবার আমরা চলে যাচ্ছি আসাদুল্লাহ আল গালিব ভাইয়ের কাছে। সবাইকে বলবো আশাবাদী হতে, হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশকে ওন করি এবং আমরা বাংলাদেশি পরিচয়ই বাংলাদেশকে এবং বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে কাজ করব। এবং আরেকটা বিষয় আমি বিশেষ করে তরুণ প্রজন্মকে বলবো যে চীনে গিয়ে আমার যেটা দেখা, যে চীনের তরুণ প্রজন্মকে হচ্ছে গিয়ে আই হেট পলিটিক্স বলে না, বা হচ্ছে গিয়ে পলিটিক্যাল আলাপ তাদের সাথে করতে গেলে তারা হচ্ছে গিয়ে বলে না যে আসলে আমি এটাতে ইন্টারেস্টেড না, এটা বাদ দাও। তারা সবাই পলিটিক্সের সাথে নানানভাবে ইনভলভড। তো আমাদেরও প্রত্যেককে হচ্ছে পলিটিক্সের সাথে নানানভাবে ইনভলভড হইতে হবে। পলিটিক্স মানে এই না যে শুধুমাত্র মিছিল, মিটিং বা হচ্ছে গিয়ে আমাদের ক্যাম্পাসগুলোতে যেগুলো হয়। পলিটিক্স মানে হচ্ছে গিয়ে দেশ নিয়ে ভাবা, দেশের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতভাবে ভূমিকা রাখা যায় সবগুলো আসলে পলিটিক্সের মধ্যে। তো আমাদের যাদের যে ক্যাপাসিটি আছে, আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী নিজ নিজ ফিল্ডে আমরা কাজ করব। বাংলাদেশে যে বিরাজনীতিকরণ করা হয়েছে সেখান থেকে আমরা বাংলাদেশকে বের করে নিয়ে এসে প্রত্যেকটা মানুষকে পলিটিক্সের সাথে কানেক্ট করে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব। ধন্যবাদ আসাদুল্লাহ গালিব ভাই, ভালো থাকবেন। তরুণ চোখে চীনের আলো আমরা দেখছিলাম আমাদের আজকের আয়োজনের মাধ্যমে। যেহেতু সময়ের একটা নির্দিষ্ট গণ্ডি রয়েছে, আমরা সেই গণ্ডি থেকে বের হতে পারছি না, আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। কিন্তু দর্শক, আমরা বলতেই পারি যে তরুণ শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত বাংলাদেশি প্রতিনিধি দলের এই সফর দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতার ভিত্তি আরও মজবুত করেছে।
চীনের আধুনিকীকরণ, চীনের প্রযুক্তি এবং সামাজিক রূপান্তরের অভিজ্ঞতাকে বাংলাদেশের অনেক কিছুতেই কাজে লাগানো যেতে পারে বলে মনে করছেন আজকের অতিথিরা। এছাড়াও পাবলিক ডিপ্লোমেসি, জ্ঞান বিনিময় এবং পারস্পরিক বোঝাপড়া এই সফরের প্রতিটি পর্বে তা সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। দুই দেশের বন্ধুত্ব এবং সহযোগিতা নতুন অধ্যায় রচনা করতে এ ধরনের সফর আগামীতে অব্যাহত থাকবে, এই প্রত্যাশা থাকছে আমাদের সকলের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।